1938 সালের শেষ ভাগ তৎকালীন কংগ্রেস সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু কার্য উপলক্ষে কুমিল্লা পরিদর্শনে আসেন। ত্রিপুরা রাজ্যের সদ্য মুক্তিপ্রাপ্ত রাজবন্দী ও অন্যান্য কর্মচারীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। প্রজাদের অভাব অভিযোগ তার কানে পৌঁছায়। নেতাজি উপদেশ দিলেন, প্রজা সাধারণের দ্বারা গঠিত একটি শক্তিশালী প্রজা প্রতিষ্ঠান তৈরি করো। আর সেই উপদেশ থেকেই জন্ম নিল ত্রিপুরা রাজ্য গণপরিষদ। এরপর এই গণপরিষদের নেতৃত্বে ত্রিপুরায় একের পর এক আন্দোলন অনুষ্ঠিত হয়। ঘাসুরি কর রদের দাবিতে 4000 মানুষ মহারাজার প্রাসাদের সামনে জমা হয়। চাকলা রুশনাবাদের প্রজারা খাজনার সুদ মাফ করতে চাইলেন। আজকের ভিডিওতে আমরা এর সম্পূর্ণ ইতিহাস জানার চেষ্টা করব। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার গণপরিষদের গঠনের ইতিহাস, নেতাজির উপদেশ এবং গণপরিষদের জন্ম। 1938 সালের শেষ দিকে নেতাজির সেই সাক্ষাতের পর কর্মীরা মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু এবং ডক্টর পট্টবী সীতারামাইয়া প্রভৃতি জাতীয় নেতৃত্বের সঙ্গে পত্র মারফত যোগাযোগ স্থাপন করেন। মহাত্মা গান্ধী কর্মীবৃন্দকে নির্দেশ দিলেন, প্রজা সাধারণের দ্বারা গঠিত একটি শক্তিশালী প্রজা প্রতিষ্ঠান গঠন করো। গান্ধীজির উপদেশ এবং নির্দেশ অনুসারে 1938 সালের ডিসেম্বর মাসে আগরতলায় ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের আদর্শে বিশ্বাসী প্রজাবৃন্দের এক সাধারণ সভায় ত্রিপুরা রাজ্য গণপরিষদ নামে একটি সমিতি গঠন করা হয়। 1939 সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা রাজ্য গণপরিষদ নিখিল ভারত দেশীয় রাজ্য প্রজা সম্মেলনী কর্তৃক অনুমোদিত হয়। সেই বছরই লুধিয়ানায় পণ্ডিত জওহরলাল নেহরুর সভাপতিত্বে নিখিল ভারত দেশীয় রাজ্য প্রজা সম্মেলনের ষষ্ঠ অধিবেশনে গণপরিষদের প্রতিনিধি প্রেরণ করা হয়। গণপরিষদের সদস্য কারা ছিল এবং তাদের লক্ষ্য কী ছিল? গণপরিষদের সদস্যদের মধ্যে ছিলেন শচীন্দ্রলাল সিংহ, হরিগঙ্গা বসাক, উমেশলাল সিংহ, সুখময় সেনগুপ্ত, ক্ষীরোদ সেন, আশু মুখার্জি, ত্রিপুর চন্দ্র সেন প্রমুখ। গণপরিষদ যে দাবিগুলি নিয়ে কাজ করত সেগুলি অত্যন্ত স্পষ্ট ছিল। ত্রিপুরা রাজ্যে পূর্ণ দায়িত্বশীল শাসনতন্ত্রের প্রবর্তন, প্রজাবৃন্দের রাজনৈতিক ও অর্থনৈতিক অভাব অভিযোগ দূরীকরণ, শাসন ব্যাপারে সর্বত্র দুর্নীতি দূরীকরণ, অন্যায় অত্যাচার বন্ধ করা, বলপূর্বক জমি থেকে প্রজাদের উচ্ছেদ সাধন রহিত করা। গণপরিষদ দাবি আদায়ের জন্য জনমতকে শিক্ষিত করতে সর্বত্র সভা সমিতি সংগঠিত করে। শুধু রাজনৈতিক আন্দোলন নয়, গ্রামে গ্রামে নৈশ বিদ্যালয় ও পাঠাগার স্থাপন, গ্রাম বৈঠক, আর্তের সেবা, মৃতের সৎকার ইত্যাদি জনহিতকর কাজেও আত্মনিয়োগ করে। রামনগরে 500 মুসলিম পরিবারের উৎখাতের আদেশের বিরুদ্ধে এই সংগঠন একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। নির্বাসন এবং কংগ্রেস কমিটির সঙ্গে যোগ। 1939 সালে গণপরিষদের অনেকেই ত্রিপুরা রাজ্য থেকে বহিষ্কৃত হয়ে ত্রিপুরার সীমান্তে বিভিন্ন জেলায় কংগ্রেস কমিটি গঠন করেন এবং ত্রিপুরা রাজ্য গণপরিষদের আন্দোলনের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে সচেষ্ট হন। 1939 সালের শেষ ভাগে গান্ধীজি ঢাকা জেলায় আসলে গণপরিষদের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং আন্দোলন সংক্রান্ত বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন। গান্ধীজি নেতৃবৃন্দকে নির্দেশ দেন, শান্ত, বৈধ এবং অহিংস উপায়ে প্রজা আন্দোলনের ঘটনাবলী পরিচালনা করতে হবে। এবার আসছি ঘাসুরি কর রদ আন্দোলন। 4000 মানুষের মিছিল। গণপরিষদের সবচেয়ে উল্লেখযোগ্য আন্দোলনগুলির একটি হলো ঘাসুরি কর রদ আন্দোলন। ত্রিপুরা রাজ্যের জমিদারি চাকলা রুশনাবাদ অঞ্চলের প্রজাদের ত্রিপুরা রাজ্যের সীমান্তের মধ্যে গোচারণের জন্য যে বার্ষিক কর দিত তাকে বলা হতো ঘাসুরি কর। এই অন্যায় করটি রদ করার দাবিতে সোনামুড়ার ডাক্তার
আব্দুল রহমান এবং ধর্মনগরের রুদ্রনাথ ভট্টাচার্যের নেতৃত্বে একটি আন্দোলন গড়ে ওঠে। এই কর রোধের দাবিতে 4000 ব্যক্তি মহাজনের প্রাসাদের প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে সমবেত হন, কিন্তু তাদের আবেদন সফল হয়নি। তবে এই আন্দোলনের কিছু আগে 1938 সালে রোশনাবাদের প্রজারা খাজনা সংক্রান্ত সুদ মাফ করার জন্য মহারাজের কাছে একটি ডেপুটেশন প্রেরণ করেছিল। মহারাজা তাদের প্রতিনিধিদের একটি সম্মেলনে আহ্বান করেন। সেই সম্মেলনে মহারাজা সহানুভূতির মনোভাব প্রকাশ করলেও সুদ সম্পূর্ণভাবে রহিত করা সম্ভব নয় বলে জানান। মহারাজার দৃষ্টিভঙ্গি সহানুভূতিপূর্ণ থাকায় সম্মেলন শান্তিপূর্ণ ছিল। এবার আসছি ধর্মনগর পূর্তবর্ধকর বন্ধ আন্দোলন। 1937 সালে ধর্মনগর এলাকায় সকল শ্রেণীর জনসাধারণ সংঘবদ্ধভাবে পূর্তবর্ধকর নামে এক বিশেষ কর বন্ধ করার দাবিতে আন্দোলন করে। বেশ কয়েক মাস ধরে আন্দোলন চলে। এই আন্দোলনটি গুরুত্বপূর্ণ কারণ এটি কোনো একটি সম্প্রদায়ের আন্দোলন ছিল না। হিন্দু, মুসলিম, ধনী, গরিব সকলেই একত্রিত হয়ে এই অন্যায় করের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। গণপরিষদের বৃহত্তর সংযোগ ত্রিপুরা রাজ্য গণপরিষদ শুধু ত্রিপুরার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি নিখিল মণিপুর প্রজা মঙ্গলের সঙ্গে যুগসূত্র রক্ষা করে কাজ করে। কারণ উক্ত প্রজামঙ্গল নিখিল ভারত দেশীয় রাজ্য সম্মেলনের নির্দেশে পরিচালিত হতো। এই বৃহত্তর সংযোগ ত্রিপুরার আন্দোলনকে একটি সর্বভারতীয় চরিত্র দিয়েছিল। ত্রিপুরার প্রজাদের দাবি শুধু আগরতলার রাজদরবারে নয়, পৌঁছে যাচ্ছিল দিল্লি, লুধিয়ানা, কলিকাতার জাতীয় মঞ্চেও। ত্রিপুরা রাজ্য গণপরিষদের এই অধ্যায় আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়। নেতাজি সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর প্রত্যক্ষ প্রেরণায় এই আন্দোলন গড়ে উঠেছিল। এটি প্রমাণ করে যে ভারতের জাতীয় আন্দোলনের নেতারা দেশীয় রাজ্যগুলির প্রজাদের কথাও ভাবতেন। গণপরিষদের দাবিগুলি ছিল অত্যন্ত আধুনিক: দায়িত্বশীল শাসনতন্ত্র, দুর্নীতিমুক্ত প্রশাসন, জমি থেকে অন্যায় উচ্ছেদ বন্ধ। এগুলি আজকের গণতান্ত্রিক দাবিরই পূর্বসূরি। এছাড়া গণপরিষদ গ্রামে গ্রামে পাঠাগার ও নৈশ বিদ্যালয় খুলেছিল। এটি বুঝিয়ে দেয় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক উন্নয়ন কতটুকু প্রয়োজন ছিল। ঘাসুরি কর রোধের দাবিতে 4000 মানুষ শান্তিপূর্ণভাবে সমাবেশ করে। এটি ছিল ত্রিপুরার ইতিহাসে গণতান্ত্রিক প্রতিবাদের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। 1938 থেকে 1939 সালে ত্রিপুরা কোনো নিষ্ক্রিয় দেশীয় রাজ্য ছিল না। এখানে ছিলেন শচীন্দ্রলাল সিংহ, হরিগঙ্গা বসাক, উমেশলাল সিংহ, ত্রিপুরচন্দ্র সেন এর মতো নিবেদিত প্রাণ মানুষ, যারা রাজদরবারের রক্তচক্ষু উপেক্ষা করে ত্রিপুরার প্রজাদের অধিকারের জন্য লড়াই করেছিলেন। তাদের সেই লড়াই, নেতাজির সেই উপদেশ এবং গান্ধীজির অহিংস নির্দেশনা মিলিয়ে তৈরি হয়েছিল ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, হিস্ট্রি আইকিউ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এই ইতিহাস কি আপনার আগে জানা ছিল। সবাই ভালো থাকবেন। নমস্কার।